আওয়ামী লীগের পুনর্বাসন এবং শেখ হাসিনার দেশে ফেরা। আপনি কি মনে করেন যে কথা আমরা শুনছি তিনি দেশে ফিরবেন ডিসেম্বরে? আপনার কাছে কি মনে হয় তিনি কি ফিরবেন কিনা? আমি একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসেবে যেটা বুঝি উনি ফিরবেন, ফিরতেই হবে ওনাকে। ফিরতে হবে কয়েকটা কারণে। আপনি যদি একেবারে নিরপেক্ষভাবে দূর থেকে দাঁড়িয়ে ওনার অবস্থানটা চিন্তা করেন, ওনার পরিবারের একটা দীর্ঘ ইতিহাস আছে রাজনীতির এবং একটা দীর্ঘ ত্যাগের মধ্যে দিয়ে তার পরিবারকে যেতে হয়েছে। ইনফ্যাক্ট তিনি তার পুরো পরিবারকে হারিয়েছেন এই রাজনীতির কারণেই। তার সঙ্গে জড়িয়ে আছে তার পরিবারের সঙ্গে তার আরও বৃহৎ পরিবার, তার দল, যেই দলটিকে একেবারে ভেঙে চুরে যাওয়া অবস্থায় ৭৫ থেকে ৮০ তিনি ৮১ সালে ফিরে এসে হাল ধরেছিলেন এবং ৮১ থেকে ২৬ ৪৬ বছর ৪৬ বছর উনি এই দলটার প্রধান হিসেবে মাঠে, রাজনীতির মাঠে, সংসদে, রাষ্ট্র ক্ষমতায় এবং বিরোধী দলে থেকে লড়াই করেছেন। সো এখন যদি উনি না আসেন, ওনার পরিবার তো কেবলমাত্র উনি এবং ওনার ২ সন্তান নন, ওনার পরিবার হচ্ছে আওয়ামী লীগের এই বিশাল পরিবার। সো এই কোটি কোটি নেতাকর্মী, সমর্থক, ভোটার, যারা ভোটার, ধরেন নেতাকর্মী বাদ দিলেন, হ্যাঁ, সাধারণ মানুষ, তাদের কি হবে? ১, ২ হলো ওনার পরিবার এবং ওনার ব্যক্তির যে ত্যাগ এই রাজনীতির পেছনে, সেটা কোথায় যাবে? ৩ হলো ওনার বয়স হচ্ছে, আল্লাহ না করুক ওনার স্বাভাবিক মৃত্যু যে কোনো দিন হতে পারে। বিদেশের মাটিতে যদি ওনার মৃত্যু হয়, দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি। মানে ওনার রাজনৈতিক জীবন, ওনার দলের ভবিষ্যৎ, সব কিছুর উপরে দ্যাট উইল বি দি লাস্ট নেইল ইন দি কফিন। সো আমার মনে হয় এগুলো আমি যেমন মানে দূর থেকে দেখে হিসাব করি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, আমি চিন্তা করেছি আসা না আসার মধ্যে ইয়েটা কি, উনিও নিশ্চয়ই করেন। আর উনি ফিরে আসলে সবচেয়ে বেকায়দায় কারা পড়বে আপনি বলেন তো? এটা আমি আরো ৯ মাস আগে বলেছিলাম, সবচেয়ে বেকায়দায় পড়বে সরকার, সবচেয়ে বেকায়দায়। আজকেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ৫ই আগস্ট ঘিরে যে তৎপরতা আওয়ামী লীগ করতে চায় সেই মুরুদ আওয়ামী লীগের নেই। আপারে ৪ঠা অগস্ট ২০২৪ বিএনপিরও মুরদ ছিল না। এরকম বড় বড় দল দেখলে মনে হয় আরে কিচ্ছু নাই কিচ্ছু নাই, কোত্থেকে যে বেরোবে এটা হিসাব করে পাবেন না। আপনি আমাকে বলেন না, এই আপনারাই আর আমরা তো একই জায়গায় বহু 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 স্টক শো করেছি। ৪ঠা অগস্ট ২০২৪ বিএনপি কই ছিল? কই ছিল? তো সুতরাং নাইটাই এগুলো বলা যায়। হাসিনাও বহু বলছে বিএনপি নাই, এগুলো বললে শান্তি লাগে, শান্তি পাওয়ার জন্য বলে, ওটা কোনো অসুবিধা নেই, পলিটিক্যাল রেটরিক। যদি নাই থাকে তাহলে আর শো ন্যারেজ দেখায় দেখায় সব কর্মীকে ভিতরে রাখতে হয় কেন? তাহলে ৫ জনের মিছিলে ৫০০ জনের নামে মামলা হয় কেন? কেন আমার এলাকায় যেই ছেলেটা হয়তো দল কোনোটাই করে না, হাসের ইলেকশন করেছে আমার সাথে, তার নামও আওয়ামী লীগের মধ্যে ঢুকায় দিয়ে মামলা দিতে হয়? এত ভয় কেন সরকারে যদি আওয়ামী লীগ কোথাও নাই থাকে? তো ওগুলোর জব আমি দিতে চাই না। আর স্বরাষ্ট্রমন্ত্রীর বরং ফোকাস করা উচিত ওনার নিজের মন্ত্রণালয়ের। সবচেয়ে খারাপ অবস্থা স্বরাষ্ট্রের। উনি তো ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হয়ে মনে করতেছেন যে বাংলা মানে যতগুলো মন্ত্রণালয় আছে সবগুলোর দায়িত্বে উনি। ব্যাপারটা এরকম না, ওনার মন্ত্রণালয় কিন্তু ডুবে গেছে। হি বেটার ফোকাস অন হিজ ওন মন্ত্রণালয়। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে ওনার এই সকল কিছুর হিসাব ওনার কাছেও নিশ্চিত আছে এবং উনি যদি ফিরে আসে সবচেয়ে বেকায়দায় পড়বে সরকার। না পারবে ফাঁসি দিতে, না পারবে কারাগারে নিয়ে নিরাপদ অবস্থায় রাখতে। এই জায়গায় একটু আপনাকে কাটলাম, ফাঁসির কথা বললেন তো, এনসিপির নাহিদ ইসলাম আজকেই বলেছেন যে শেখ হাসিনা বিমানবন্দরে নামার পর সরাসরি তাকে ফাঁসির কাস্টে ঝোলানো। শোনেন, রাজনীতি তো একটু হুঙ্কার টুঙ্কার না দিলে তো হয় না। নেতাকর্মীদের একটু চাঙ্গা রাখতে হয়। নেতা না হয় আছে 10টা আর কর্মী না হয় আছে 5টা, 15 জনকে তো চাঙ্গা রাখতে হবে। সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আমি সাধারণ মানুষের কথা শুনতে চাই, সাধারণ মানুষ কি বলে, কি ভাবে। যেটা বলছিলাম যে 2 বছর আগে জুলাই আন্দোলনের পট পরিবর্তনের পর বদলে গেছে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এবং সামনে আবারও 5 আগস্ট এবং এই 5 আগস্টকে কেন্দ্র করে এক ধরনের রাজনৈতিক আলোচনা আবারও স্বরূপ এখন বর্তমানে। একটু বলবেন, গত 2 বছর পার হয়ে এখন নতুন সরকার, যদিও আপনি সংসদ সদস্য আগেও ছিলেন, এখনও আছেন, শুভকামনা সে কারণে আপনাকে, কিন্তু বলবেন যে এখন আসলে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে, মোড় কোথায় ঘুরছে?
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একজন রাজনীতিবিদ, একজন আইনজীবী, একজন মানবাধিকার কর্মী হবার সঙ্গে সঙ্গে আমি বাংলাদেশের একজন নাগরিক। সো আমি বুঝতে চেষ্টা করি যে বাংলাদেশের মানুষ আসলে এই সরকারটির ব্যাপারে কি ভাবছে, কি বলছে। এবং আজকাল যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম প্রায় সকলেই ব্যবহার করে, সো আগে যেমন মানুষের খবর জানতে হলে একেবারে দূর দূরান্তে গিয়ে তাদের সঙ্গে সংযোগ স্থাপন করে জানতে হতো, এখন বিষয়টি আর তত কঠিন নয়। সো আপনি যখন সামাজিক যোগাযোগ মাধ্যম খুলবেন এখন, আমি মানুষের কষ্ট, ক্ষুব্ধতা, রাগ এবং প্রতারিত হবার একটা ছবি আমি খুব স্পষ্ট দেখি। ধরুন আমি গত কদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখনই যাচ্ছি, আমি দেখছি সাধারণ মানুষ, একেবারেই সাধারণ মানুষ যারা কোনো রাজনৈতিক দল করেন না, কোনো দল ক্ষমতায় আসলে তারা মন্ত্রী এমপিও কখনোই হবেন না, তারা কেউ সিএনজি চালক, কেউ বাসের ড্রাইভার, কেউ সবজি বিক্রেতা, কেউ একেবারেই কোনো সাধারণ কর্মকর্তা কোনো অফিসের, তাদের কেউ বলছেন যে গ্যাস নাই, বাড়িতে চুলা জ্বলছে না, রাস্তায় বেরোলে সিএনজি চলছে না, ইলেকট্রিসিটি নাই। তারা বলছে যে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে বিকজ গ্যাস সরবরাহ নাই, বাজারে জিনিসপত্রের দাম 400 টাকা কেজি কাঁচামরিচ। আচ্ছা, কাঁচামরিচ ছাড়াই না হয় রাঁধলাম, একটা লাউ কিনতে যাবেন 120 টাকা সর্বনিম্ন। আমি যেটা দিয়ে বাজার করি সেটা বলছি আপনাকে, 100 টাকার নিচে কোনো সবজি নাই, কোনো সবজি নাই। মাছ মাংস বাদ দিলাম। সো এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে মানুষের যখন নাভিশ্বাস অবস্থা, তখন আপনি বলেন আমি আসলে কার সাথে কার তুলনা করবো। এবং আমরা যখন একটা কথা বলি তখন তো মানুষ খুব চেষ্টা করে মানে ভুল ধরবার, যে উনি কি ওই দলের পক্ষ হয়ে বলছেন, বা উনি কি অন্য কোনো দলের লেজুর বৃত্তি করছেন। সাধারণ মানুষের কথা শোনেন, হ্যাঁ, কারণ আমরা রাজনীতিবিদ, আমরা আমাদের সুবিধা মতো কথা হয়তো অনেক সময় অনেকে বলে, কিন্তু সাধারণ মানুষের যদি আপনি দেখেন, তারা বলবে যে আমরা 5ই আগস্ট কি করলাম যে আজকে আমাদেরকে এরকম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। বাড়িতে গেলে রান্না নাই, কারণ গ্যাস নাই। সিলিন্ডার কিনতে গেলে 1500 টাকার সিলিন্ডার বা 1800 টাকার সিলিন্ডার 2000 টাকার নিচে আপনি পাবেন না, 2200 টাকার নিচে আপনি পাবেন না। কর্মী ছাঁটাই হচ্ছে ফ্যাক্টরিগুলোতে, কারণ তারা উৎপাদন করতে পারছে না, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, তারা কিভাবে উৎপাদন করবে। সো এই যে চতুর্মুখী একটা চাপে মানুষ পড়েছে, সাধারণ মানুষ পড়েছে, তাদের আওয়াজটাও যে কেউ শুনতে পাচ্ছে বলে মনে হয় না। ধরুন গত কয়েকদিন ধরে ভুতুরে বিল, ইলেকট্রিসিটির ভুতুরে বিল নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। যারা হয়তো 5000 টাকা বিল দিত তাদের 15000 টাকা বিল আসে। এখন আমি নিউজ দেখলাম ডিপিডিসি বলেছে যদি কেউ এরকম কোনো কথা ছড়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মানে মানুষ এখন কথা ভুতুরে বিল এসছে এই কথাটাও বলতে পারবে না, বললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তাহলে আসলে ফ্যাসিবাদ, স্বৈরাচার যে শব্দগুলো আমরা ব্যবহার করছি, সেই শব্দগুলো ব্যবহারের আবারও প্রয়োজন পড়তে পারে কিনা সেটা আপনার কাছে প্রশ্ন রাখবো। কিন্তু যে কথা আপনি বলছিলেন যে সরকারের ব্যাপারে কি ভাবছে মানুষ, এই কথা দিয়ে আপনি শুরু করেছেন আজকের আয়োজন, একটু কি বলবেন যে বিএনপির পক্ষ থেকে বলা হয়, অনেককেই আমরা বলতে দেখি যে এই সরকার এ যাবৎকালীন সবচেয়ে মানবিক সরকার, এবং এই সরকারের যেই সাধারণ চলাফেরা বা তার মানুষের সাথে এঙ্গেজ হওয়ার যেই ব্যাপারটা, এটা সাধারণ মানুষ পছন্দ করছে, এটা দলের পক্ষ থেকেও বলা হয়। আপনি কি বলবেন যে এই মানবিক সরকার কি তাহলে সাধারণ মানুষের কথা ভাবছে না? দেখুন, পৃথিবীর বড় বড় দেশে যেখানে সিস্টেম কাজ করে সেখানে আপনার অনেক কিছু দেখতে ভাল লাগবে। ধরুন ব্রিটেনের প্রাইম মিনিস্টার যখন তার ওয়াইফকে নিয়ে বৃষ্টিতে ছাতা ক্যারি করবেন, আপনার দেখতে ভালো লাগবে, কারণ আপনার বাড়ির চুলা জ্বলছে, আপনার ইলেকট্রিসিটি কাজ করছে, আপনার বিল যেগুলো দেওয়ার ঠিক মতো আপনি পাচ্ছেন। বাজারে গেলে অদ্ভুত 116%, সিপিডি বলছিল যে 116% মূল্য বেড়েছে খাদ্যদ্রব্যের। হ্যাঁ, সো এরকম উদ্ভট মূল্যস্ফীতি আপনার মুখোমুখি হতে হবে না। এবং খুব অদ্ভুত ব্যাপার যে বাংলাদেশের ন্যূনতম যে নাগরিক সুবিধাগুলো তার কোনোটাই আমরা পাই না। বর্ষাকাল আসলে প্রতিটা রাস্তা মোটামুটি পানির নিচে চলে যায়। তো যখন এইরকম জীবনে যখন আমাদের চলতে হয়, তখন না এই দৃশ্যগুলো আমাদের কাটা ঘায়ে নুনের ছিটার মতো মনে হয়। এবং আমাদের একটা দীর্ঘদিনের সংস্কৃতি হচ্ছে যে প্রধানমন্ত্রী যিনি হন তিনি ঈশ্বর, আর বাকি সবাই দুষ্ট। তো ঈশ্বর খুব চেষ্টা করেন দুষ্টদের ঠিক করার, কিন্তু তিনি পারেন না। কিন্তু আমরা ভুলে যাই যে প্রধানমন্ত্রী শুধু মন্ত্রিপরিষদ না, স্বায়ত্তশাসিত সংস্থাগুলোরও প্রধান কে হবেন, কোন বিশ্ববিদ্যালয়ে গিয়ে কে ভিসি হবে, কে প্রক্টর হবে, এগুলো পর্যন্ত বাংলাদেশের সংস্কৃতিতে নাম্বার 1-এর কাছ থেকে আসে। যে কারণে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতা
ভারসাম্যের কথা সবসময় বলি। সো আমরা যখন অন্য দপ্তরগুলোর ফেলিয়ারগুলো হাইলাইট করতে থাকি, তখন আমরা একই সঙ্গে একটা অদ্ভুত স্ববিরোধী কথাও বলতে থাকি। না, প্রধানমন্ত্রী তো ভালো, উনি তো সাদাসিধে জীবনযাপন করেন। ধরুন প্রধানমন্ত্রী 200 টাকার একটা শার্ট পরলেন, তাতে কি আপনার ঘরের গ্যাসের ফ্যাসিলিটিটা নিশ্চিত হবে? প্রধানমন্ত্রী বাজেট সেশনের পরে, যেদিন বাজেট শেষ হয়, বাজেট পাস হয়, সেই রাতে 350 জন এমপির একটা ডিনার থাকে, সেটা উনি কস্ট কার্টেল করার জন্য বন্ধ করে দিলেন। ওই ডিনারে আপনার পার প্লেট 2500 টাকা করে ধরলেও তো 5 লাখ 6 লাখ টাকার বেশি খরচ হয় না। তো এই 6 লাখ টাকা বাঁচানোর জন্য আপনি রাষ্ট্রের কি উপকারটা করতে পারছেন ওটা দিয়ে? সো মানুষ না অত বোকা না, মানে আপনি আপনার পার্সোনাল ইমেজ বিল্ডিংয়ের জন্য অনেক কিছু বলতে পারেন, করতে পারেন, দেখাতে পারেন, কিন্তু মানুষ সেটাতে আর মানে কনভিন্সড হয়ে যায় বলে, বা এইভাবে আপনি একটা মানে জাতিকে দীর্ঘ সময় কনভিন্সড করে অন্ধকারে রাখতে পারবেন বলে আমার মনে হয় না। জি, আপনি এই জায়গাগুলোতে আমরা আসবো আলোচনার একটা পর্যায়ে, যে বিষয়ে আসলে সরাসরি আপনাকে প্রশ্ন করতে চাই। অবশ্যই একই বিষয় নিয়ে আপনি উত্তর দিয়েছেন বেশ কয়েকটা জায়গায়। একটু বলি যে বিএনপির মতো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আপনি শপথ নেননি, আপনি বেশ কয়েকটা জায়গায় একটু উত্তর দিয়েছেন, কিন্তু এছাড়াও নানা রকম বিষয় এখন যুক্ত আছে, মানে আলোচনায় আছে। গণভোট আছে, জুলাই সনদের বিষয়টি, একই সাথে নতুন করে যোগ হয়েছে এখন আসলে রুমিন ফারহানা কেন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হননি, শপথ নিলেন না। একটু বলবেন আপনি এই বিষয়গুলোতে, আসলে এই বিষয়গুলো নিয়ে রাজনীতিটা আসলে কোথায় হচ্ছে তাহলে? দেখুন, আমি তো একজন সংসদ সদস্য, সেই সঙ্গে একজন আইনজীবী। আমার দীর্ঘ 25 বছরের প্র্যাকটিস আছে। আমি তো আমার আইনের ন্যূনতম যে বেসিক নলেজ, সেটাকে তো ভুলে যেতে পারি না। সো আমি যখন সংবিধান সমুন্নত রাখবার জন্যে এই সংবিধানের অধীনে প্রথম শপথ নিলাম, আমি কি করে এই সংবিধানকে ফেলে দেওয়ার জন্য দ্বিতীয় শপথ নেই? এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে সনদ, এই যে সংবিধান সংস্কার, সংশোধন, যেটাই আপনি বলেন, সেটার ব্যাপারে কি হবে? সংবিধানটাকে আপনি কিভাবে সংশোধন করবেন, এটা এই সংবিধানই বলে দেয়া আছে। 2/3 মেজরিটি ভোট যদি আসে, আপনি সংবিধানের যে কোনো সংশোধন করতে পারেন, অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে। আর যদি আপনি সংবিধানটাকে ফেলে দিয়ে নতুন সংবিধানের কথা বলেন, নতুন সংবিধান লিখবার কথা বলেন, তাহলে তো আপনার শুরুতেই একটা বিপ্লবী সরকার গঠন করা উচিত ছিল। এই সংবিধান ফেলে দিলাম, নতুন রাষ্ট্র ব্যবস্থা আমরা তৈরি করব, নতুন রাষ্ট্র কাঠামো নির্মাণ করব। সেজন্য আমাদের মানে দিনের পর দিন আলোচনা হবে, মানুষের সঙ্গে যোগাযোগ হবে। মানুষ কি চায় সেটা তো আমাদের জানতে হবে। আপনি আমি কি চাই ডাজন্ট ম্যাটার, কারণ আপনি আমাদের জায়গায় বসেছি, মানে আমি সংসদ সদস্য হিসেবে আমারটা বলছি, বিকজ আমার একটা পার্টিকুলার কনস্টিটিউয়েন্সির মেজরিটি মানুষ আমাকে চেয়েছে। জি, সিম্পল। কিন্তু তাই বলে আমি একটা দেশের পুরো খল নলচে পাল্টে দেবো, এটা শুধুমাত্র আমি একটা দলের রিপ্রেজেন্টেটিভ বলে এই অধিকার আমি রাখি না। আমাকে আবারও গণমানুষের কাছে ফিরতে যেতে হবে। তাহলে গণভোটের প্রসঙ্গটা যদি এখানে আসে, হ্যাঁ, গণভোটের ব্যাপারে যেটা হয়েছে, যেটা তো বিএনপি খুব ইন্টারেস্টিং একটা উত্তর দিয়েছে, যে আমাদের হাতে কোনো উপায় ছিল না, আমরা চেয়েছি দ্রুত একটা নির্বাচন করতে। সো পুরোটার মধ্যেই যে একটা গাঁজাখুরি এবং এক ধরনের হাইড অ্যান্ড সিক খেলা, মানুষের সাথে অন্য পলিটিক্যাল পার্টিজের সঙ্গে হাইড অ্যান্ড সিক খেলা, এটা তো বোঝাই যাচ্ছে। সো এটা তো আর কিছু বলার নেই। এবং দেখুন, গণভোটে আপনি 4টা প্রশ্নের একটা উত্তর। আচ্ছা, আপনি আমাকে বলেন, আমরা আইনজীবী, দীর্ঘদিন আমরা এটার উপর পড়াশোনা করেছি, পাশ করেছি, প্র্যাকটিস করছি, আমাদেরও এই প্রশ্নের মর্মার্থ বুঝতে হিমশিম খেতে হয়। সেখানে গ্রামের যেই মানুষটি নিজের নাম স্বাক্ষর করার চেয়ে টিপসইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, উনি কি করে এই জটিল শব্দ গুচ্ছ বুঝে সেটা হ্যাঁ বা না দেবেন, হ্যাঁ বা নাতে ব্যাখ্যা করবেন? হ্যাঁ বা না সাধারণত আমরা খুব সিম্পল কোয়েশ্চেনে যাই। আপনি কি এটা চান, আপনি এটা চান বা চান না? ফর এক্সাম্পল, আপনি কি রুমিন ফারহানাকে এই পদে দেখতে চান না চান না? হ্যাঁ বা না, ইটস ভেরি সিম্পল, যেটা এভরিওয়ান উইল আন্ডারস্ট্যান্ড। কিন্তু আপনি সংবিধানের কঠিন 4টা বিষয় নিয়ে এসে একটি প্রশ্নের মাধ্যমে, তাও হ্যাঁ এবং না, তাকে জবাব দিতে বলছেন, এটা তো হয় না। আর জুলাই সনদ নিয়ে আপনার কি চিন্তা? দেখুন, জুলাই সনদে মোটামুটি সকল রাজনৈতিক দল অংশ নিয়েছে। অনেকগুলো বিষয় কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হয়েছে, কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট আছে। সো যেই জায়গাগুলোতে রাজনৈতিক দলগুলো সকলেই একমতে পৌঁছেছে,
সেই জায়গাগুলোতে পরিবর্তন আনতে অসুবিধা কোথায়? আচ্ছা, আপনি সেটাও বাদ দেন, জুলাই সনদ। এখন তো সরকার গঠন করেছে বিএনপি। বিএনপির ভিশন 2030টা, যেটা 2016 সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দিয়েছিলেন, এবং পরবর্তীতে যেটা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও পরবর্তীতে অনেকগুলো জায়গায় দফাওয়ারি, অনেকগুলো জায়গায়